আসসালামু আলাইকুম। আমরা আজকে সরলরেখার দ্বিতীয় ক্লাসটি করব। যেহেতু আমাদের পুরো লেকচারটি একসাথে দিলে অনেক বেশি সময় হয়ে যাচ্ছিল, তো আমরা চাচ্ছিলাম এইটাকে পার্ট পার্ট করে দিতে, যাতে করে অল্প সময় 1 ঘন্টা এরকম করে তোমরা দেখতে পারো এবং ইফেক্টিভ ওয়েতে। ওকে, আমরা দ্বিতীয় পার্টে যে ম্যাথগুলো দেখব সেগুলো দেখব বিভিন্ন রকম সরলরেখার সমীকরণ থেকে শুরু করে এরপর বিভিন্ন মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, মধ্যবর্তী কোণ নির্ণয়, এরপর প্রতিবিম্ব, ঠিক আছে, এর জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব এখানে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখব সরলরেখা সমীকরণ নির্ণয়, এবং এই সরলরেখা সমীকরণ নির্ণয়ে প্রথমতই আমাদের আসতেছে লম্ব রেখার সমীকরণ এবং সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে ধরো একটা সমীকরণ দেয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এটা একটা সরলরেখার সমীকরণ। ধরো এই সরলরেখাটা এটা যদি আমি 1 নাম্বার দিই, তাহলে এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার। এখন তোমাকে বের করতে বলা হয়েছে এই রেখার উপর লম্ব, ঠিক আছে, এই রেখার উপর লম্ব একটা নির্দিষ্ট বিন্দুগামী। ধরো এটা আলফা বিটা বিন্দুগামী। তাহলে আমি কি করব? শর্টকাট এক্স ওয়াই আমি লিখব, এক্স ওয়াই আমি লিখব। এরপর কি করব? এক্স এর সহগকে ওয়াই এর কাছে পাঠিয়ে দিব, ওয়াই এর সহগকে এক্স এর কাছে পাঠিয়ে দিব। ওকে, এরপর মাঝের যে চিহ্নটা আমাদের থাকবে, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নের বিপরীত চিহ্নটা আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে যেহেতু পজিটিভ আছে, এখানে অ্যাপ্লাই করব নেগেটিভ। ওকে, দেন ইকুয়াল। ইকুয়াল আমরা কি করব? আমাদের দেখো, আমি কিন্তু এই রেখাটা বের করতেছি, এটা কিন্তু 2 নম্বর রেখার সমীকরণ। এই যে এই রেখাটা সমীকরণ, তাহলে এই রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? আমাদের আলফা বিটা বিন্দু দিয়ে। তার মানে আমরা আলফা বিটা দ্বারা জাস্ট এই সমীকরণটাকে সিদ্ধ করে দেব। তাহলে আমাদের বসিয়ে ফেলি বি আলফা মাইনাস এ বিটা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। ওকে, এখন এটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে। যদি তোমাকে সমান্তরাল বের করতে বলতো তাহলে তুমি কি করতা? ওকে, দেখো, যদি সমান্তরাল বের করতে বলে তখন তুমি কি করবা? ধরো এইটা একটা রেখা, মানে 1 নম্বর রেখা, এই রেখা সমান্তরাল একটা সমীকরণ তোমাকে বের করতে হবে, সেটা হচ্ছে 2। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট শুধুমাত্র ax প্লাস by এটা ঠিক থাকবে। আমরা জাস্ট শুধুমাত্র এই অংশে যে বিন্দু দিয়ে যাচ্ছে আলফা বিটা বিন্দু, এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দেব। তাহলে ইকুয়াল এ আলফা প্লাস বি বিটা, ঠিক আছে। তাহলে সামারি কি আমরা করতে পারি? যখন তুমি লম্বরেখার সমীকরণ বের করবা, তখন এক্স ওয়াই এর যে সহগ সেগুলো বিনিময় হবে এবং যে কোনো একটার চিহ্নের পরিবর্তন হবে, হয় এক্স এর চিহ্নের পরিবর্তন অথবা ওয়াই এর চিহ্নের পরিবর্তন। এটা হচ্ছে লম্বরেখার ক্ষেত্রে। আর সমান্তরাল রেখার ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই যে সমীকরণের লম্বরেখা বের করব সেইটার মতোই থাকবে, চিহ্নও সেম থাকবে। জাস্ট শুধুমাত্র আমাদের কি করতে হবে? যে বিন্দু দিয়ে গেছে ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিতে হবে। ওকে, চলো আমরা প্রবলেম দেখি। এই রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী, তাই তো? তাহলে আমরা লিখে ফেলি 2x 3y 6 0। এর উপর কি বলছে? লম্ব। তাহলে আমরা কি জানলাম? এক্স ওয়াই আমি লিখলাম 2x 3y, চিহ্ন আছে মাইনাস, আমি দেবো প্লাস, ইকুয়াল। ওকে, ইকুয়াল কি করব? 1 - 1 দ্বারা এই রেখাটাকে আমি সিদ্ধ করে দেব। তাহলে 3 × 1 প্লাস 2 মাইনাস 1, 3 - 2 ইকুয়াল 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা অ্যান্সার। বুঝতে পারলাম? তার মানে এখানে জাস্ট শুধু মাথায় রাখতে হবে চিহ্নের পরিবর্তন, সহগের স্থান বিনিময়, জাস্ট এই কথাটুকু। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। ঠিক আছে, চলো আমরা এই প্রবলেমটা দেখি। এখানে আমাদের কি বলা হচ্ছে? -1 3 এবং 4 - 2 বিন্দুগামী সরলরেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে? খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে? দেখো,
মনে করো এই রেখাটা এভাবে চলে গেছে, -1 3 এখানে হবে 4 -2 4 -2, ধরো 4 -2 এখানে রেখাটা চলে গেছে কিভাবে, এইভাবে। আমাকে বের করতে হবে এই অংশটুকুর দৈর্ঘ্য কত। ওকে, এই অংশটুকুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখন যদি তুমি এই বিন্দুটা কোনোভাবে জানো, অথবা তুমি এই দূরত্বটুকু জানো, তুমি কি এই দৈর্ঘ্যটুকু বের করতে পারবে না? এই দৈর্ঘ্যটুকু কি আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ, ঠিক আছে? চলো আমরা সেই অনুযায়ী সলভ করি। দেখো -1 3 ও 4 -2 গামী রেখা, ঠিক আছে? এত বিন্দুগামী রেখাটা আমাদের কত হচ্ছে তাহলে? x + 1 divided by -1 - 4 equal to y -3 + 2 এরকম হচ্ছে আমাদের। তাহলে আমাদের অ্যান্সার আমরা পরে লিখে ফেলি এটা। তাহলে আমাদের দেখো কত হচ্ছে, রেখাটার সমীকরণ হচ্ছে আমাদের এইটা। তাহলে রেখাটার সমীকরণ যদি এইটা হয়, আমরা কি জানি x/a প্লাস y/b ইকুয়াল টু কত, 1, তাই তো? এটা কোনটা আমাদের বিন্দুর দুইটা, একটু আমরা চিত্রটা আবার পুনরায় দেখে আসি। দেখো আমি যদি রেখা আঁকি, এই যে এটা হচ্ছে আমাদের a আর এইটা হচ্ছে আমাদের b, তাহলে বলো অতিভুজের দৈর্ঘ্য কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। ভেরি ইজি না? এখান থেকে দেখো তুমি যদি এখানে 1 রাখো তাহলে 2 2, a হবে 2 b হবে 2, তাহলে মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যকে যদি আমি d দ্বারা প্রকাশ করি, √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার √8 2√2। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। বুঝতে পারলাম? চলো নেক্সট প্রবলেম দেখো। এই প্রবলেমে কি বলা হচ্ছে, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে যখন ওই সরলরেখাটি y অক্ষকে -8 এ ছেদ করে, এই -8 এ ছেদ করে, এটুকু হচ্ছে কত, 8, যেহেতু y অক্ষের নিচের দিকে তাহলে মাইনাস, এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি হেলানো অবস্থায় থাকে, মানে এটা হলো কোণ থিটা। তাহলে আমাদের রেখাটা যাচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে আমাদের এইটা কোণটা কত, 45 ডিগ্রি। আমরা কি জানি? আমরা জানি y ইকুয়াল mx প্লাস c। হতে পারে এইটা, কিভাবে হতে পারে? দেখো আমরা জেনে আসছি এর আগে m ইকুয়াল টু tan থিটা, আমরা জানি। তাহলে tan 45, ওকে, তাহলে আমি কি লিখতে পারি? tan 45 ইকুয়াল টু 1। এখন এই 8 আসলে কি? 8 এক্স্যাক্টলি না, মানে -8 নিচের দিকে তো, তাহলে এইটা হচ্ছে আমাদের সি, y অক্ষের ছেদক। তাহলে আমি জাস্ট অ্যান্সারটুকু বসাই দিই, y ইকুয়াল টু m -8, সরি y ইকুয়াল টু x -8, তাহলে হচ্ছে x - y -8 ইকুয়াল টু 0, x - y ইকুয়াল 8, আমাদের অ্যান্সার হচ্ছে। বুঝতে পারলাম? খুব ইজি। তো এখন আমি তোমাদের সুবিধার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। কি কাজ সেটা? সবগুলো রেখার সমীকরণ আমি একটু লিখে দিতে পারি তোমাদের সুবিধার জন্য। দেখো একটু আমার দেখার চেষ্টা করি। দেখো আমরা প্রথমত রেখার সমীকরণগুলো দেখার চেষ্টা করি। y ইকুয়াল mx প্লাস c, এটাকে লেখা যেতে পারে y ইকুয়াল টু mx মূল বিন্দুগামী, এটা মূল বিন্দুগামী না, কিন্তু এখানে কথা হচ্ছে কি, m হলো আমাদের ঢাল আর c হচ্ছে y অক্ষের ছেদক। ওকে, এরপর দেখো x minus x1, x1 minus x2, y minus y1, y1 minus y2, এটা হচ্ছে আমাদের একটা রেখার সমীকরণ। একে বলবো দুই বিন্দুগামী রেখার সমীকরণ। দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এরপর
আমরা বলতে পারি y minus y1 m into x minus x1 এক বিন্দুগামী রেখার সমীকরণ যেখানে m ইকুয়াল টু কত, ঢাল tan থিটা। ওকে, এরপর লিখতে পারি x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। তাহলে এটা কি উভয় অক্ষকে যখন ছেদ করে, যেখানে a x অক্ষের ছেদক, b y অক্ষের ছেদক, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার উভয় অক্ষের মধ্যবর্তী অংশ, কি বুঝতে পারলাম? এটুকু কি উভয় অক্ষের মধ্যবর্তী অংশ। এরপর আমরা লিখতে পারি x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু e। এই রেখার একটা বিশেষত্ব আছে। কি সেই বিশেষত্ব? এখানে দেখো এই রেখার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পি, লম্ব দূরত্বকে বলা হচ্ছে পি, এইটা হচ্ছে আমাদের আলফা। তাহলে রেখাটা কোনটা? রেখাটা হচ্ছে আমাদের এটাই, যে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেখা। এই রেখা দুটো আলটিমেটলি একই, তবে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এইটা আমাদের পুরোপুরি কার্তেশীয়, এটা আমাদের পুরোপুরি পোলার রূপ। বুঝতে পারলাম? এখন তুমি কোনটা ইউজ করতে পারো পরীক্ষাতে, যেটা তোমার বেটার অপশন। কিন্তু মাথায় রাখা লাগবে, আমাদের যদি আলফা দেয়া থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই এটা ইউজ করাটা প্রেফার করবা, আমি ম্যাথ দেখবো। আর যদি এমনিতেই কোনো বিন্দু দেয়া থাকে, যদি বলে উভয়কের মধ্যবর্তী খণ্ডিত অংশ কত, সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। ওকে, চলো এর পরবর্তী সমীকরণ আমরা দেখি। দেখো দেখো এই কোশ্চেনটা দেখো কি বলছে। কোন সরলরেখা 3, 5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষ দুটি থেকে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ। খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের দেখো এই সমীকরণে আননোন কয়টা বলো দেখি? এই সমীকরণে আননোন আমাদের কয়টা? দুইটা, অবশ্যই এ এবং বি। তাহলে দেখো আমাদের দুইটা যদি আননোন থাকে, তাহলে এই সমীকরণ সমাধান করতে গেলে আমাদের সমীকরণেরও দরকার পড়বে কয়টা? দুইটা। কারণ দুইটা আননোন দরকার, দুইটা সমীকরণ দরকার, দুইটা সমীকরণ সমাধান করলেই আমি দুইটা আননোনের মান পাবো। ওকে, তাহলে এ বি বের করতে গেলে দুইটা কন্ডিশন দরকার। সেই কন্ডিশন দুইটা, একটা কন্ডিশন হচ্ছে আমাদের এইটা, আর একটা কন্ডিশন হচ্ছে আমাদের এই সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ। চলো তাহলে আমরা ধরে নিই। দেখো এই রেখাটা যেহেতু এই বিন্দু দিয়ে পাস করছে, তাই তো ওই বিন্দু দিয়ে পাস করতে গেলে তুমি কি করবা? এই বিন্দু দ্বারা এটা সিদ্ধ করবা, তাই তো? সিদ্ধ করবা, এরপর মান বসাবা, এরপর এটা করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যেহেতু তোমার এটা এমসিকিউ, সেক্ষেত্রে তুমি কি করে সলভ করবে, তাই তো? তাহলে প্রথমত তুমি একটু চিন্তা করো যে আমার এই বিন্দু দিয়েই যেহেতু রেখাটা যাবে, তার মানে কি এই রেখাগুলো বা এই রেখাগুলোর মধ্যে কোনটি এই বিন্দু দ্বারা সিদ্ধ হয়? তাহলে চলো প্রথমত টেস্ট করি। 3, 5, 3, 5, 8 হয় না, তার মানে এটা আমাদের বাতিল। 3, 5, -2 0 হয় না, এটা আমাদের বাতিল। এরপর দেখো 3, 5 কত হচ্ছে? -2 কিন্তু ইকুয়াল টু, এটা আমাদের সমান হবে না। এরপর কত হবে? 3, 5, ঠিক আছে, -2 + 2 0, তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের आंसर। কি বুঝতে পারলা? তুমি ম্যাথ করতে পারো, তুমি ম্যাথ করতে পারো যেভাবে আমি বললাম। এটা মানে প্রসিডিউরটা হচ্ছে রিটেনে যদি আসে তোমার, তুমি এটা করতে পারো, নো প্রবলেম। কিন্তু তুমি যদি এমসিকিউ খুব দ্রুত অ্যান্সার করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অপশন টেস্ট অবশ্যই করতে হবে। কিভাবে অপশন টেস্ট করতে হবে? 3, 5 তুমি ধরলা,
দেখবা কোনটা টেস্ট করে, কোনটা স্যাটিসফাই করে, কোনটা স্যাটিসফাই করে, স্যাটিসফাই করে না বাদ, স্যাটিসফাই করে না বাদ। কারণ তোমার এখানে তো নান অফ দিস এরকম কোনো অ্যান্সারই নেই। যদি এমন হতো এইটা অপশনে নাই, এখানে লেখা আছে নান অফ দিস, সেক্ষেত্রে অ্যান্সার আমাদের এটাই হতো। ওকে, মানে নান অফ দিসটাই অ্যান্সার হতো। ঠিক আছে, আমরা এভাবে করতেছি না, যেহেতু আমরা এমসিকিউর জন্য দেখাচ্ছি। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি। এখন আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দেখো এখন মধ্যবর্তী দূরত্ব কত রকম হতে পারে সেটা একটু লক্ষ্য করো দেখি। মধ্যবর্তী দূরত্ব কত রকম হইতে পারে? এটা হতে পারে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, একটা হইতে পারে। এরপর একটা হইতে পারে কি, একটা রেখা থেকে একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হইতে পারে। তাহলে আমাদেরকে কনসিডার করতে হবে দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব, মানে লম্ব দূরত্ব, আর একটা হচ্ছে দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা প্রথমত দুইটা রেখার মধ্যবর্তী দূরত্বটাকেই আমরা কনসিডার করছি এখানে, যেহেতু ম্যাথটা এই রিলেটেড। ধরো এই রেখার সমীকরণ ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস c2 ইকুয়াল 0। আমি কেন a1 b1 এই অংশটুকু সেম রাখলাম? তোমরা কি বলতে পারবে কেন আমি সেম রাখলাম এই অংশটুকু? মানে a1 b1 এরকম দিলাম না, a b এরকম রাখলাম। এর কারণ হচ্ছে রেখা দুইটা আমাদের সমান্তরাল, আর আমরা জানি সমান্তরাল রেখার ক্ষেত্রে কি হয়, x এর সহগ y সহগ কি সমান হবে। ওকে, এই জন্য আমরা এটা সেম রাখলাম, জাস্ট শুধুমাত্র আমরা ধ্রুবক পদ চেঞ্জ করে দিলাম। এখন বলো যদি ধ্রুবক পদও যদি ভিন্ন না হয়, যদি সেম হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে অবশ্যই রেখা দুটা একটা সরলরেখা নির্দেশ করবে। মানে সমীকরণ দেখতে দুই রকম হইলেও মেইনলি রেখা হচ্ছে একটা। ঠিক আছে, এই জন্য আমরা জাস্ট কি করলাম, কনস্ট্যান্ট গুলো আলাদা করে দিলাম। তাহলে দেখো এটা যদি আমি ধরি 1 নাম্বার, এটা যদি ধরি আমি 2 নাম্বার, তাহলে লেখো 1 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব যদি আমি d চিন্তা করি, তাহলে তোমার চিন্তা হচ্ছে প্রথম রেখা থেকে দ্বিতীয় রেখা তুমি বাদ দিয়ে দিবা। তাহলে ঠিক আছে, প্রথম রেখা থেকে দ্বিতীয় রেখা বাদ দিয়ে দাও, তাহলে এই রেখা বাদ, এই রেখা বাদ, তাহলে c1 মাইনাস c2। এখন আমি জানি না c1 বড় না c2 বড়, যেহেতু এটা ডিসটেন্স কখনো ঋণাত্মক হবে না, সেক্ষেত্রে সুবিধার জন্য আমরা মডুলাস ইউজ করে দিলাম। ওকে, এরপর কি করতে হবে আমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার, x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, এর যোগফলের রুট ওভার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিসটেন্স। কখন? দুইটা রেখা যখন পরস্পর সমান্তরাল, তখন এদের মধ্যবর্তী। এখন মেইন ব্যাপার হচ্ছে যদি একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব, মানে লম্ব রেখার এই লম্ব দূরত্বটুকু বের করতে বলতো, তখন তুমি কি করতে? ধরো ax by প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা রেখার সমীকরণ, এই বিন্দুটা দেয়া আছে ধরো আলফা বিটা, তাহলে এটা কি ডিসটেন্স, লম্ব দূরত্ব। তাহলে d ইকুয়াল টু এই বিন্দু দ্বারা জাস্ট এই রেখাটা তুমি সিদ্ধ করে দিবা, a আলফা প্লাস b বিটা প্লাস c, নিচে আগের মতোই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব। ঠিক আছে, চলো আমরা এই প্রবলেমটা সলভ করি। বলা হচ্ছে যে দুইটা রেখা যেহেতু সেম, এক্স এর সহগ ওয়াই সহগ, তার মানে কি এরা অবশ্যই সমান্তরাল। মধ্যবর্তী দূরত্ব দেখো খুব ইজি ম্যাথ, ডি, প্রথম রেখা থেকে দ্বিতীয় রেখা বাদ দিবা, ধরো এটা প্রথম রেখা, দ্বিতীয় রেখা এইটা, তাহলে 0 মাইনাস 29 মডুলাস রুট ওভার 5a স্কয়ার প্লাস 12 স্কয়ার। কি বুঝতে পারলা? এখন দেখো আমাদের এখানে কত হচ্ছে, 29 ডিভাইডেড বাই 5 আর 12, এখানে করলে হয়ে যায় আমাদের 169, এরপর হয় হচ্ছে আমাদের, তাহলে আমাদের এখানে অ্যান্সার কোথায়? অ্যান্সার আমাদের হবে 29 ডিভাইডেড বাই 13, এটা হবে অ্যান্সার। ডোন্ট মিস্টেক। ওকে, 29 ডিভাইডেড বাই 13, এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? দেখো আরেকটা ম্যাথ আমরা দেখাই, একটু লম্ব দূরত্বের ম্যাথ একটা দেখাই। ধরো 5x প্লাস 2y প্লাস 9 ইকুয়াল টু 0,
রেখার ও 2 3 বিন্দুর লম্ব দূরত্ব নির্ণয় করো। লম্ব দূরত্ব নির্ণয় করা বলা হচ্ছে। তাহলে চলো আমরা এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব ধরলাম, এটা রেখাটা 5x 2y + 9 = 0। এই বিন্দুটা হচ্ছে আমাদের 2 3। জাস্ট আমি ডি বের করব, তাই তো? যদি আমি ডি বের করতে চাই তাহলে আমাদের ডি ইকুয়াল টু, নিচে কি থাকবে, x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, উপরে কি করা হবে, বিন্দুটা দ্বারা জাস্ট এই রেখাটাকে সিদ্ধ করা হবে, তাহলে 5 × 2 + 2 × 3 + 9 মডুলাস। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 25 + 4 √29, ঠিক আছে, 10 6 9, এটা হচ্ছে আমাদের মডুলাস। তাহলে আমরা কি করতে পারি, 6 9 15 25 ডিভাইডেড বাই √29, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? ওকে, চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো আমাদের এই ম্যাথে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এখানে সমবিন্দু। আমরা গত ক্লাসে কি দেখেছিলাম, সমরেখ দেখেছিলাম। তো সমরেখ হলে কি হয়, ঢালগুলো সমান হয়। ওখানে কি আমরা একটা টপিক দেখেছিলাম না, যে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যায়, কোনো ত্রিভুজ গঠন করে না, ঠিক না? ঠিক একই কন্ডিশন যদি আমি এখানে অ্যাপ্লাই করি, মানে এই তিনটা রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে এরা কোনো ত্রিভুজ গঠন করবে না। তাহলে কি আমি লিখতে পারি, এখানকার ত্রিভুজের ক্ষেত্রফলটা 0। একটু তোমাদের বোঝার স্বার্থে বলি, ধরো দুইটা রেখা এই বিন্দু দিয়ে পাস করছে, কোনো এক কারণে একটি মাত্র রেখা একটু সাইড দিয়ে পাস করে গেছে, তাহলে দেখো এখানে একটু অল্প পরিমাণ জায়গা হলেও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি করবে, তাই না? তার মানে এরা কিন্তু সমবিন্দুগামী না। কথা বুঝতে পারলা? তাহলে আমাদের কনসিডার করতে হবে এইটা, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0। এখন বলো, আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে নির্ণায়ক পদ্ধতিতে বের করতে চাই, যেহেতু তিনটা আমাদের এখানে সমীকরণ দেয়া আছে, দুইটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট, তাহলে আমি কি করতে পারি, 3/3 ম্যাট্রিক্স ফরম্যাট তৈরি করতে পারি, তাই তো? তো ম্যাট্রিক্স ফরম্যাটে যদি নেই, নেয়ার পর কি করব, আমরা নির্ণয় করে নেবো, নির্ণয়কের মানটা বের করবো, এরপর সম্পর্কটা পাবো। ওকে, চলো সলভ করি। ত্রিভুজ, ত্রিভুজ 3 5 2 2 3 0 a b -1 -1, কারণ আমি কনস্ট্যান্ট গুলোকে চিন্তা করছি ইকুয়ালের পাশে সবগুলো, সুতরাং সবগুলোকে এই পাশে চিন্তা করতে হবে। তাহলে শেষ করে ফেলি আমরা, 3 জাস্ট এবার শুধু বিস্তার করব, -3 -5 -2 +2 2b -3a। ওকে, তাহলে দেখো -9 + 10 + 4b -6a, 1 + 4b -6a, এটাই তো 0, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কি 0, ঠিক আছে? তাহলে দেখো এই অপশনের সাথে কোনটা আমাদের মিলেছে, 6a - 4b 6a - 4b -1 = 0, 6a - 4b = 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা? খুব ইজি, জাস্ট শুধু তোমরা এখানে চিন্তা করবা যে সমবিন্দুগামী কি না, সমবিন্দুগামী হলেই ত্রিভুজের ক্ষেত্রফল 0। চলো আমাদের নেক্সট প্রবলেম দেখি। দেখো আমরা এবার দেখব, দুইটা রেখা যদি পরস্পর ছেদ করে যায়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কি হতে পারে, তাই তো? দেখো দুইটা রেখা যদি পরস্পর ছেদ করে, তাহলে এদের মধ্যবর্তী দুই রকমের সম্ভাব্য কোণ উৎপন্ন করতে পারে, ঠিক আছে? দুই রকমের কোণ কি হতে পারে, একটা হতে পারে সূক্ষ্ম, আর একটা হতে পারে কি স্থূল, ঠিক আছে? আবার দেখো এই কোণের সমান কিন্তু ঠিক এই কোণের সমান কি এই কোণ, আবার এই কোণের সমান কি এই কোণ, তাই তো?
তো সুতরাং আমি যদি যে কোনো একটা বের করতে পারি, এটা θ1 এটা θ2 দিলাম, যে কোনো একটা বের করতে পারি, অপরটা ইজিলি আমাকে বের করা মানে কঠিন কিছু না, তাই তো? দেখো বের করতে পারবো। তাহলে এখানে বলছে আমাদের সূক্ষ্মকোণের মান। এখন ডিরেক্ট যদি সূক্ষ্মকোণ বলে তুমি কি করে করবা? এই কনফিউজিং ব্যাপার না? হ্যাঁ, এখানে কনফিউজিং কিছু ব্যাপার আছে। তাহলে আমরা যে ডিরেক্ট সূত্র জানি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স প্লাস মাইনাস ট্যান ইনভার্স, আমি প্লাস মাইনাস আপাতত দিচ্ছি না, m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এখন আমি m1 m2 দ্বারা কি বুঝাচ্ছি? m1 m2 হচ্ছে আমাদের যে প্রথম রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢাল। এখন এখানে তুমি প্লাস মাইনাস ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই, কিন্তু এই সমীকরণটাকে বা এই সূত্রটাকে আমি একটু অন্যভাবে লিখব। m1 মাইনাস ট্যান ইনভার্স m2, আমি এটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে? কারণ ইনভার্সের ফর্মুলা অনুযায়ী জানো কি, tan inverse a minus tan inverse b equal tan inverse a minus b divided 1 plus ab, এটা একটা ফর্মুলা আমাদের। এখন ব্যাপার হচ্ছে এই ম্যাথটাতে সবথেকে বেটার অপশন হচ্ছে আমাদের এইটা ইউজ করা। কেন এটা ইউজ করা বেটার অপশন? কারণ দেখো এখানে এক্স্যাক্টলি কোনো মান নাই, মানে অ্যাঙ্গেল দেয়া নাই আমাদের। আমরা পরবর্তীতে ম্যাথ দেখবো যে ডিরেক্ট যদি অ্যাঙ্গেল থাকে তখন কি করে সলভ করতে পারি। তাহলে আমরা এটা দিয়ে সলভ করতেছি, ঠিক আছে? দেখো প্রথম রেখার ঢাল আমাদের হচ্ছে m1 ইকুয়াল টু 3, দ্বিতীয় রেখার ঢাল m2 ইকুয়াল x এর সহগ হচ্ছে আমাদের 1/3, কি ঠিক আছে? তাহলে tan ইনভার্স m1 tan ইনভার্স 4/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, tan ইনভার্স 4/3। এখন এখানে বোঝার বিষয় আছে, তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি প্লাস মাইনাস কেন নিলেন না, তাই তো? প্লাস মাইনাস না নেওয়ার কারণ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের মানটা কোনো আমি চিহ্ন এখানে কনসিডার করব না। তবে তুমি একটা জিনিস মাথায় রাখবা, কি মাথায় রাখবা? তুমি সব সময় সূক্ষ্ম বলুক আর স্থূল বলুক, এই অংশটা থেকে যে মানটা বের হয়ে আসবে, এই অংশ থেকে যে মানটা বের হয়ে আসবে সেটাকে তুমি পজিটিভ নিবা যদি সূক্ষ্ম কোণ বলে, ঠিক আছে? আর যদি স্থূল কোণ বলে সেক্ষেত্রে তুমি এই অংশটা থেকে যে মানটা বের হয়ে আসবে সেটাকে তুমি জাস্ট শুধু নেগেটিভ নিবা, মানে নেগেটিভ মান যদি বের হয়ে আসে। ওকে, কোনো প্রবলেম নাই তো? আশা করি বুঝতে পারছো। মানে একটু ক্লিয়ার করি, দেখো যদি এই অংশতে তোমার মান আসতো -2, tan ইনভার্স -2, এই কোণটা কি হতো? সূক্ষ্মকোণ হতো নাকি স্থূল কোণ হতো? চিন্তা করো দেখি। এটা দুইটা কন্টেন্ট হতে পারে সম্ভাব্য, এখানেও হতে পারে এখানেও হতে পারে, ঠিক আছে? এখন অপশনে কোনটা দেয়া থাকবে সেটা কিন্তু অবশ্যই ম্যাটার। দেখো এটা আমাদের যদি হয় সেক্ষেত্রে স্থূল, এটা কিন্তু আমাদের স্থূল কোণ না। কথা বুঝতে পারলাম? তো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে অপশনে কি দেয়া আছে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আমরা চলো এই রিলেটেড অ্যাঙ্গেল আসতে পারে ডিরেক্ট এরকম একটা ম্যাথ দেখে আসি। দেখো এর আগে আমরা কি দেখলাম, ডিরেক্ট আমরা অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছিলাম না, তো এই ম্যাথ থেকে আমরা দেখবো যে ডিরেক্ট কি করে অ্যাঙ্গেল বের করতে হয়। আমরা প্রথম যে রেখা দেয়া আছে এই রেখাটাকে ধরলাম 1 নম্বর রেখা, দ্বিতীয় রেখাটাকে বললাম 2 নম্বর রেখা। ধরি m1 m2, প্রথম রেখার ঢাল দ্বিতীয় রেখার ঢাল, এখান থেকে আমি ঢাল কত পাবো? √3, রাইট? এখান থেকে আমি ঢাল কত পাইতে পারি? 1/√3, তাই তো? তো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলা হলো যে থিটা ইকুয়াল tan ইনভার্স m1 মাইনাস tan ইনভার্স m2। তো এই অংশটাকে আমরা আরো একটু মডিফাই করার চেষ্টা করব। কি রকম মডিফাই করার চেষ্টা করব একটু তোমরা দেখো। এই অংশটাকে যদি আমি এইভাবে লিখি, tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল, তাহলে আমি এই tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল এইটার লেখার ফলে কি পাবো? এখান থেকে আমি সূক্ষ্মকোণ পাবো। কথা কি বুঝতে পারলা? বুঝতে পারছো? এখন দেখো আমি এই প্রবলেমটা সলভ করি।
তাহলে আমাদের কত হচ্ছে tan ইনভার্স m1 √3 মাইনাস tan ইনভার্স m2 1/√3, এটার মান কত 60 ডিগ্রি, এটার মান কত 30 ডিগ্রি, অ্যান্সার আমাদের 30 ডিগ্রি। ওকে, এটা কি সূক্ষ্মকোণ না? তাহলে এই দুটো রেখা যদি পরস্পর ছেদ করে যে সূক্ষ্মকোণটা উৎপন্ন হবে সেইটা আমাদের কত হবে 30 ডিগ্রি। বুঝতে পারছো? এখন বলো আমাদের স্থূলকোণটা কত হবে। তাহলে আমি কি করব স্থূলকোণ বের করতে গেলে? তাহলে ধরলাম আমি সেটা থিটা প্রাইম 180 মাইনাস থিটা, তাহলে 180 মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 150 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? চলো আমরা নেক্সট টপিকে যাই। চলো কোণ নির্ণয় সংক্রান্ত তৃতীয় ম্যাথটি দেখে আসি। এখানে বলা হচ্ছে px প্লাস qy প্লাস 12 ইকুয়াল 0 এবং px প্লাস qy প্লাস 20 ইকুয়াল 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? এখন এখানে কিছু জিনিস তোমরা চিন্তা করতে পারো। কি চিন্তা করতে পারো বলতে পারবা? দেখো তো একটু, দেখো এই রেখা আর এই রেখা এরা কি সমান্তরাল না? সমান্তরাল রেখা না? যদি সমান্তরাল রেখা হয় সেক্ষেত্রে বলো মধ্যবর্তী কোণ কত? সেটা ইকুয়াল টু কত হতে পারে 0 ডিগ্রি হতে পারে, হতে পারে তো নাকি? এখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হতে পারে। এটা আসলে একটু ফন্টের প্রবলেম, এটা হচ্ছে কোনোটি নয়, কোনোটি নয়। ওকে, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে এখানে বলো π/3 π/2 π এগুলো কি কোনটা টিকবে? টিকবে কোনটা? টিকবে না, নাই এখানে অ্যান্সার। তার মানে অ্যান্সার কি কোনোটি নয়, মানে অ্যান্সার আমাদের 0 ডিগ্রি। সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। দেখো এবার আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে দুইটা রেখা পরস্পর যদি ছেদ করে কিছু কোণ উৎপন্ন হয়, সম্ভাব্য দুই রকম কোণ উৎপন্ন হয়। এখন তোমাকে বলা হচ্ছে এমন কিছু রেখার সমীকরণ বের করতে হবে যে রেখাগুলো এই কোণগুলোকেও দ্বিখণ্ডিত করছে। এই কোণগুলোকেও দ্বিখণ্ডিত করছে বলতে কি বোঝাচ্ছে? এই যে এই অংশটুকু সমান। আবার যদি বলি তাহলে এই অংশটুকু সমান। এটা যদি থিটা হয় মানে থিটা প্রাইম ধরি, এইটাও থিটা প্রাইম, এটা থিটা ডাবল প্রাইম হলে এইটাও থিটা ডাবল প্রাইম। কথা কি বুঝতে পারছো? এর আগে আমরা কি দেখলাম যে মধ্যবর্তী সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ নির্ণয় করতে হবে, এটা আমরা দেখলাম। এখানে বলা হচ্ছে যে তুমি জানো মনে করো এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, কোনো সমস্যা নেই, 30 ডিগ্রি অ্যাঙ্গেল এইটা। এখন তোমাকে বলা হচ্ছে এমন একটা রেখা বের করতে হবে যেটা এই কোণকে দ্বিখণ্ডিত করে গেছে। এখন তুমি নিশ্চিত না যে এই কোণগুলার মানে রেখাগুলোর ভিতর কোন রেখাগুলো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তার মানে অবশ্যই কিছু স্পেশাল বিষয় আছে এখানে, সেই বিষয়টা কি আমরা দেখি। চলো ধরলাম আমি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। দুইটা আমাদের কি রেখার সমীকরণ। ধরো এই দুটো রেখা এইরকম, এটা 1 নম্বর রেখা, এটা আমাদের 2 নম্বর রেখা। তো এদের কিছু কোণ উৎপন্ন হবে, দুইটা কোণ উৎপন্ন হতে পারে। এই কোণগুলোকে দ্বিখণ্ডিত করে গেছে এই রেখার সমীকরণগুলো আমাদেরকে বের করতে হবে। এইটা বের করতে হবে আর এইটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি জানি না যে কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে, কোনটা রেখা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 এই অংশটুকু মান বের করব। কি করব? মান বের করব। তো মান বের করার পর কি হবে? এই অংশটুকু যদি আমি মান বের করি, মান অবশ্যই একটা পজিটিভ ভ্যালু অথবা নেগেটিভ ভ্যালু অথবা 0 হতে পারে। এখন বলো যদি 0 হয় সেক্ষেত্রে এই রেখাদ্বয়ের অবস্থা কেমন হবে? যদি
এই a1 a2 প্লাস b1 b2 কিন্তু 0 হয়, সেক্ষেত্রে এই রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। আমরা লম্ব রেখার কন্ডিশনে দেখে আসছি। ওকে, ঠিক আছে। এখন এইটা ধরলাম গ্রেটারও 0 হতে পারে, লেসও 0 হতে পারে। ঠিক আছে, আমরা দেখি যে গ্রেটার নিব না লেস নিব। এখন মেইন কথা হচ্ছে এই রেখা দুইটা ছেদ করলে যে সমদ্বিখণ্ডক দ্বয় উৎপন্ন হবে তার সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1। তুমি এরকম করে দুইটা লিখবা, a2x b2y প্লাস c2, দুইটা সমীকরণ লিখে নিলা। এরপর কি করবা, চিরায়িত নিয়ম, x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার। ওকে, এরপর কি করবা, সিমিলারলি x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার। এখন বলতে পারো ভাইয়া এইটা তাহলে কাজ কি? কাজ আছে ভাইয়া, দেখো কি কাজ। কাজটা হচ্ছে এখানে তুমি প্লাস নিবা না মাইনাস নিবা। এখানে তোমাকে বলে দিছে যে সমদ্বিখণ্ডক দ্বয়, কোনো সমস্যা নেই, প্লাস একবার নিলা মাইনাস একবার নিলা। কিন্তু যদি তোমাকে বলে দেওয়া হয় যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকটি, কথা কি বুঝতে পারছো, বা কোনটি, এরকম যদি বলা হয় সেক্ষেত্রে তুমি নিশ্চিত না, তোমাকে আগে নিশ্চিত হতে হবে। সেই জন্যই আমরা এইটা অ্যাপ্লাই করছি। এখন এটা কি হবে, এটার চিহ্ন যেমন হবে a1 a2 প্লাস b1 b2, এর চিহ্ন যেমন হবে ঠিক তেমন চিহ্ন নিয়ে স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাবো, স্থূল কোণের সমদ্বিখণ্ডক রেখা পাবো। কি পাবো, স্থূল কোণের সমদ্বিখণ্ডক রেখা। এর চিহ্ন ধরো, এর চিহ্ন হয়ে গেছে 6। তাহলে তুমি কি করবা, তোমাকে যদি বলা হয় যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করো, তুমি ওই প্লাস মাইনাসের ফর্মুলাতে কি নিবা, অবশ্যই মাইনাস নিবা, কারণ এটার চিহ্ন কি পজিটিভ। তাহলে পজিটিভ চিহ্ন নিয়ে পাবা তুমি স্থূল কোণ, নেগেটিভ চিহ্ন নিয়ে কি পাবা, সূক্ষ্ম কোণ। এখন বলো এইটুকু অংশের চিহ্ন যদি হয়ে থাকে -2, তুমি সূক্ষ্ম কোণ নেয়ার মানে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করার ক্ষেত্রে তুমি কি করবা, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করার ক্ষেত্রে এই চিহ্নের বিপরীত চিহ্ন নিতে হবে। কারণ কি, সিমিলার চিহ্ন নিলে পাবো স্থূল কোণ। ওকে, তাহলে প্লাস চিহ্নটা আমরা ওখানে কাউন্ট করব। কি বুঝতে পারলা? আশা করি বুঝতে পারছো। আমাদের এই ম্যাথে ওই রকম কোনো কন্ডিশন লাগবে না, জাস্ট আমরা ইন জেনারেল প্লাস মাইনাস নিয়ে বের করে ফেলবো। চলো একটা করি। দেখো দুইটা রেখা দেয়া আছে, রেখা দুইটির মধ্যবর্তী কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক y অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। দুইটা বিন্দু দেয়া আছে, পি কিউ এর দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমি এই রেখাটা লিখতেছি, √2 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস এন্ড মাইনাস 2y minus x minus 4 √2 স্কয়ার প্লাস -1 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে একটু সলভ করি। দেখো এটা সেম, হরে সিমিলার জিনিস আছে, তার মানে হরের এই অংশটুকু আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, যদি কেটে দেই সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে, 2x minus y plus 1 equal to plus and minus 2y minus x minus 4। কি বুঝতে পারলা? ওকে, যদি বুঝতে পেরে থাকো পরবর্তীতে দেখতে থাকো। 2x minus y plus 1 equal to 2y, আমি পজিটিভ কাউন্ট করলাম, 2y minus x minus 4। যদি পজিটিভ কাউন্ট করি সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, 2x এপাশে আসলে হয়ে যাবে প্লাস 3x। ঠিক আছে, এরপর y আছে এখানে মাইনাস, এপাশে আসলে হয়ে যাবে মাইনাস 3y। 4 আছে মাইনাস, এপাশে আসলে হবে প্লাস, তার মানে 5 ইকুয়াল টু 0। এখন কি বলছে, y অক্ষকে p বিন্দুতে অথবা q বিন্দুতে। যদি y অক্ষকে, তাহলে y অক্ষে x ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি এই অংশটুকু হয়ে যাবে 0।
বুঝতে পারছো? এই অংশটুকু হয়ে যাবে 0, তাহলে আমাদের y ইকুয়াল টু কত আসতেছে 5/3, মানে y অংশটুকু। তার মানে একটা স্থানাঙ্ক আমাদের আসতেছে p 0 5/3। ওকে, চলো আমরা মাইনাস নিয়ে এবার সলভ করি। দেখো এগুলো হিসাব করার কিছু নেই, তাহলে জাস্ট আমরা কি করবো, y এর মানটা বের করবো। -y + 1, এবার সে জাস্ট আসবে হচ্ছে +2y - 4 ইকুয়াল টু 0, y - 3 ইকুয়াল টু 0, y ইকুয়াল 3। তাহলে আমাদের কিউ বিন্দুটা কত হচ্ছে, কিউ বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের 0, 3। এখন এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে আমাদেরকে, চলো আমরা দূরত্ব বের করি। দেখো তাহলে পি কিউ ইকুয়াল টু কত, রুট আবার অলরেডি এটা কিন্তু আমাদের 0, 0, হিসেব করার কোনো কিছু দরকার নেই। তাহলে হচ্ছে আমাদের 3 - 5/3 স্কয়ার রুট কেটে গেল, 9 - 5 ডিভাইডেড বাই 3, দ্যাট মিন্স 4/3। আমাদের आंसर কোথায়, 4/3। কি বুঝতে পারলা? তাহলে ইন জেনারেল কথাবার্তা বলি। ইন জেনারেল কথাবার্তা হচ্ছে তোমার সমীকরণ হচ্ছে প্রথম রেখা ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার প্লাস তার উপর রুট ইকুয়াল প্লাস এন্ড মাইনাস সিমিলারলি। ওকে, এখন তুমি প্লাস নিবা না মাইনাস নিবা সেটা ডিপেন্ড করবে a1 a2 প্লাস b1 b2 এই চিহ্নের উপর এবং কোন সমীকরণ চাইছে তার উপর। ঠিক আছে, তাহলে আমরা বের করতে পারলাম। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেম যাই। দেখো আমরা আমাদের এই চ্যাপ্টারের একদম শেষে চলে আসছি। আমরা শেষে দেখতেছি প্রতিবিম্ব। ঠিক আছে, এখন প্রতিবিম্ব মানে কি? তুমি তো তোমার চেহারা অবশ্যই তুমি আয়নাতে দেখছো। আয়নাতে দেখলে কি হয়, আমি যদি আয়না থেকে একটু দূরে দাঁড়াই মনে হয় ছবিটা পিছনে একটু দূরে সরে গেছে, যদি একটু আগে দাঁড়াই মনে হয় একটু ছবিটা আগে আসছে। কারণটা কি? কারণ হচ্ছে ওই আয়নাটা তোমার প্রতিবিম্ব একটা তৈরি করছে। সেটা বাস্তব অবাস্তব যাই হোক, এগুলো আমাদের চিন্তার বিষয় না এখন। ঠিক আছে, আমাদের কথা হচ্ছে প্রতিবিম্ব নির্ণয় করব। কন্ডিশন হতে পারে কয়েকটা। প্রথম কথা হচ্ছে বিন্দুর সাপেক্ষে বিন্দু, বিন্দুর সাপেক্ষে বিন্দু। দ্বিতীয় কন্ডিশন হতে পারে রেখার সাপেক্ষে বিন্দু। তৃতীয় কন্ডিশন হতে পারে রেখার সাপেক্ষে রেখা, রেখার সাপেক্ষে রেখা। ওকে, চলো আমরা প্রথম কন্ডিশন নিয়ে কথাবার্তা বলি। বিন্দুর সাপেক্ষে বিন্দু, ধরো একটা বিন্দু দেয়া আছে এক্স ওয়াই, এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলছে আলফা বিটা। এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো পি বিন্দু। তাহলে তুমি আয়না দেখার কথা চিন্তায় আনো। আমি যদি সামনে যাই মনে হয় আমার প্রতিবিম্বটা সামনে চলে আসছে, আমি যদি একটু পিছনে যাই মনে হয় প্রতিবিম্বটা পিছনে চলে আসছে, তাই তো? তাহলে এই প্রতিবিম্বটা তৈরি যে করতেছে, তাহলে আমার থেকে যে দর্পণের ডিস্টেন্স বা আয়নার ডিস্টেন্স, আয়না থেকে ওই প্রতিবিম্বের ডিস্টেন্স কি সেম না? সেম। তার মানে কি আয়নাটা মধ্যবর্তী একটা অংশ হিসেবে কাজ করতেছে। যদি সেটা বিন্দু হয় তাহলে মধ্যবিন্দু, যদি রেখা হয় তাহলে সমান্তরাল একটা মধ্যবর্তী রেখা, এরকম হতে পারে। ঠিক আছে, দেখো তাহলে এই পি, এটা আমি সলিড লাইন দ্বারা বোঝাচ্ছি, আর ডটেড লাইন দ্বারা এর প্রতিবিম্বটাকে বোঝাচ্ছি। ধরো এটা আমাদের হবে পি প্রাইম। তাহলে পি প্রাইম ইকুয়াল টু কত হতে পারে, আলফা প্রাইম বিটা প্রাইম। ঠিক আছে, আলফা প্রাইম বিটা প্রাইম। এখন আমি যদি কিছু বিন্দু তোমাকে বলি, ধরো এই বিন্দুটা হচ্ছে 2 3, এই বিন্দুটা হচ্ছে 5 4। এখন তোমাকে এই বিন্দুটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে কথাগুলো কিভাবে বলবে, যে এ এর সাপেক্ষে, যার সাপেক্ষে বের করতে বলবে তুমি তাকেই দর্পণ হিসেবে কনসিডার করবা। এ এর সাপেক্ষে পি এর প্রতিবিম্ব, তার মানে বোঝাচ্ছে যে এইটা থেকে এইটার ডিস্টেন্স যা, এইটা থেকে এইটার ডিস্টেন্স তা। কোন বাড়ছে কত, 3, আবার বাড়বে কত 3, তার মানে হয়ে যাবে। ঠিক আছে, বাড়ছে কত 1, আবার বাড়বে কত 1, হয়ে যাবে 5। তাহলে আমাদের পি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8 5, অথবা
এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে 8। বুঝতে পারলাম? জাস্ট শুধু মাথায় রাখো মধ্য বিন্দু হিসেবে কাজ করবে দর্পণ। তাহলে বিন্দুর সাপেক্ষে বিন্দু বুঝতে পারলাম। এখন চলো রেখার সাপেক্ষে বিন্দু। এবার আমরা দেখব রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। ধরো এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাই তো? এখানে একটা বিন্দু দেয়া আছে তোমার, ধরো আলফা বিটা, দুইটাই পজিটিভ। তোমাকে বের করতে বলা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। তাহলে এটা কি হিসেবে কাজ করবে? দর্পণ হিসাবে। তাহলে দেখো এই বিন্দু থেকে দর্পণের যা ডিস্টেন্স, দর্পণ থেকে এই বিন্দুর প্রতিবিম্বের ডিস্টেন্স সেম থাকবে। কি বুঝতে পারলা? তাহলে দেখো এক্স ডিস্টেন্স কি সেম আছে না দুইটার ক্ষেত্রে, ওয়াই ডিস্টেন্সও সেম আছে, জাস্ট শুধু কি চিহ্ন নেগেটিভ। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? আলফা মাইনাস বিটা। ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমি এই বিন্দুর প্রতিবিম্ব ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কনসিডার করি তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখো এই বিন্দুটা থেকে দর্পণের যা ডিস্টেন্স, সলিড লাইন, দর্পণ থেকে প্রতিবিম্বের ডিস্টেন্স আমি ডটেড লাইন দ্বারা প্রকাশ করি। ধরো তাহলে এই বিন্দুটা থেকে ওয়াই এর দূরত্ব সেম, ঠিক আছে, এক্স এর দূরত্ব সেম, জাস্ট শুধু কি নেগেটিভ, তার মানে মাইনাস আলফা এবং বিটা। ভেরি ইজি, তাই তো? এখন এখানে একটু বোঝার আছে। কি বোঝার? তুমি এত কি চিত্র আগে মনে রাখতে পারবা? না, মনে রাখার এত সময় নাই পরীক্ষার হলে। তাহলে তুমি জাস্ট কি মনে রাখবা, যদি এক্স এর সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলে ওয়াই এর চিহ্নের পরিবর্তন, ওয়াই এর সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বললে এক্স এর চিহ্নের পরিবর্তন। এনাফ। ওকে, চলো এবার যদি এরকম কোনোটি না হয়ে অন্য কোনো ঘটনা ঘটে। কি ঘটনা? y ইকুয়াল টু mx, এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলছে। তাহলে তুমি কি করবা? এই যে ধরো এই বিন্দুটা আছে তোমার আছে আলফা বিটা, তাহলে দেখো আলফা বিটা থেকে ডিস্টেন্স যা, এটা থেকে প্রতিবিম্বর ডিস্টেন্সও তাই হবে, জাস্ট শুধু পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন? আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা, তাহলে বিটা আলফা। y ইকুয়াল টু mx যদি হয়ে থাকে এইটা, ঠিক আছে? এখন দেখো যদি আমার এই বিন্দুটা আমি ধরি 2 3, তাহলে আমাদের এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা যদি 2 3 ধরি তাহলে এই বিন্দুটা হবে 3, কি বুঝতে পারলা? আর চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। আমরা এবার কি দেখতেছি? y ইকুয়াল টু mx রেখাই আছে, y ইকুয়াল টু mx রেখাই আছে, সমস্যা নেই। কিন্তু এবার আর বিন্দু নাই, এবার কি হয়ে গেছে? হয়ে গেছে রেখা। ধরো এই রেখাটা একটা আছে, এই রেখার প্রতিবিম্ব বের করতে বলছে y ইকুয়াল টু mx রেখার সাপেক্ষে অবধি, তাই না? এটা হতে পারে সমান্তরাল, হতে পারে অসমান্তরাল, যাই হোক এটা আমাদের ব্যাপার না, ঠিক আছে? এখন ধরলাম যে ax প্লাস by ইকুয়াল টু c, ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এর প্রতিবিম্ব তৈরি হবে না, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এরকম প্রতিবিম্ব যাবে, তাই তো? আমি কি করব? y ইকুয়াল টু mx বা y ইকুয়াল টু m এর মান যদি আরো 1 কনসিডার করি তাহলে হিসাবটা আরো সহজ হয়। তাহলে y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে, তাহলে কি করবা? x এর চিহ্ন y মানে x এর মান y এর কাছে দিবা, সহগ গুলান y এর সহগ x এর কাছে দিবা, জাস্ট শুধু পরিবর্তন। তাহলে এটা রেখার সমীকরণ কত হবে? dx প্লাস ay ইকুয়াল c, এটা হবে আমাদের आंसर। কি বুঝতে পারলা? আশা করি বুঝতে পারছো। চলো এবার রেখার সাপেক্ষে রেখা যদি আমি চিন্তা করি তাহলে রেখার সাপেক্ষে রেখা কেমন হবে? ধরো এটা রেখা, একটা রেখার সমীকরণ আমাদের দেয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এই রেখার ঢালকে ধরলাম আমি m1। ধরো এই রেখার সাপেক্ষে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, ধরো এই রেখার ঢাল হচ্ছে আমাদের m2, আর যে রেখাটা আমি বের করব এটা আমাদের দর্পণ হিসেবে কাজ করতেছে, তাহলে এই রেখার প্রতিবিম্ব হচ্ছে আমাদের এই রেখাটা, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা কি সেম হবে কি না? অবশ্যই সেম হবে।
যদি সেম হয়ে থাকে, আমি যদি ধরি এই রেখার ঢাল m3, তাহলে কি হচ্ছে m2 মাইনাস m1, 1 মাইনাস m1 m2 ইকুয়াল টু m1 মাইনাস m3, 1 প্লাস m1 m3। এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই সিকোয়েন্সটা অবশ্যই বজায় রাখতে হবে। মানে m2 থেকে তুমি m1 এ আসবা, আবার m1 থেকে m3 তে আসবা। সিকোয়েন্স m1 মানে m2 m1 m1 m3, জাস্ট সিকোয়েন্সটা রক্ষা করতে হবে তোমাকে। না হলে কি হবে, তুমি যদি এই সিকোয়েন্স রক্ষা না করে কোনোভাবে m1 জায়গায় m3 মাইনাস m1 দিয়ে দাও, তাহলে অনুরূপ রেখাটা তুমি পাবা। কথা কি বুঝতে পারলা? মানে ঢাল আলাদা কোনো ঢাল হবে না। যেহেতু ভার্সিটিতে এইরকম বড় ম্যাথ আসার সম্ভাবনা অনেক অনেক কম, সেই জন্য আমরা এইটার ইকুয়েশনটা আমরা বের করছি না। ওকে, তাহলে আমরা জাস্ট শুধু এখানে দেখলাম কি ঢালটা কি করে তুমি নির্ণয় করবা। ওকে, ঢাল নির্ণয় করা আসতে পারে বিভিন্ন ভার্সিটিতে, কারণ খুব বড় একটা অংশ হবে না এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই প্রতিবিম্বের মাধ্যমেই আমরা আমাদের সরলরেখার লেকচার শেষ করলাম। আমরা ধারাবাহিকভাবে সবগুলোই খুব অল্প সময়ে কি করে করতে পারো সেগুলো দেখানোর চেষ্টা করেছি, যদিও চ্যাপ্টারটা অনেক বড়, এ কারণে খুব অল্প সময়ে শেষ করতে পারিনি আমরা। তো আশা করি তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে। এগুলো একটু ধৈর্য সহকারে দেখবে এবং ম্যাথ করার সময় মাথা ঠান্ডা রাখবে, বিশেষত পরীক্ষার হলে। ঠিক আছে, পরীক্ষার হলে ম্যাথ করার সময় তোমার মাইন্ড সেটআপ এবং মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি ভালো কিছু করবা। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।